প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছে সরকার। বিনিয়োগকারীদের সঙ্গে সরকার টেকসই বাণিজ্য সম্পর্ক করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেছেন, দেশে ব্যবসা এবং বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। We are also developing a stronger capital market, encouraging startups, reducing unnecessary regulation, cutting red tape, simplifying government procedures, and digitizing public services. At the same time, we are improving ports, logistics, infrastructure, and energy security, while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. Our first budget provides targeted incentives for priority sectors, including renewable energy, pharmaceuticals, electronics, digital services, agro-processing, advanced textile, healthcare, and logistics. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে প্রসিকিউশন। এর আগে মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের করা এক আবেদনের প্রেক্ষিতে তাকে হাজির করা হয়। আদেশ দেওয়া হয় ট্রাইব্যুনালের পক্ষ থেকে। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার আর এক সাবেক সেনা মাসুদউদ্দিন চৌধুরী এবং আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল মোজাফফরের। মাসুদউদ্দিন চৌধুরীর সাথে মোজাফফরের সংশ্লিষ্টতা খুঁজতে দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর। গেল 15 জুলাই রাতে বনানী ডিওএইচএস এর একটি বাড়ি থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালে ঠিক এই মুহূর্তে আছেন শওকত মাইনুল মারুফ, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাইনুল মারুফ, এর আগেও আমরা প্রায় ঘন্টা তিনেক আগে জানতে পারছিলাম তাকে ট্রাইব্যুনালে এখানে আনা হয়েছে, যদিও ট্রাইব্যুনাল 2-এ ওঠানো হয়নি, কিন্তু পরবর্তীতে ওঠানো হয়েছে। কিন্তু একটু জানাবেন এজলাসে তোলা হয়েছে কিনা, এ বিষয়ে কি তথ্য আছে, আইনজীবীরা কি বলছেন, একটু জানাবেন আমাদেরকে মাইনুল। ইতোমধ্যেই কিন্তু তাকে এজলাসে তোলার পর যে বাকি যে প্রসেসিং রয়েছে শুনানি, এবং সেই শুনানিও শেষ হয়েছে এবং তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং তার সাথে যে মাসুদউদ্দিন চৌধুরীর, যে মোজাফফরের সাথে মাসুদউদ্দিন চৌধুরীর ঝন্ডু নামে যে যোগাযোগ হতো, সেই বিষয়টি কিন্তু ট্রাইব্যুনালে বলা হয়েছে। সব শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের মামলায়, অর্থাৎ তিনি এখন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মামলার যে আসামি মোজাফফর, সে কিন্তু সেই বিচার কিন্তু চলবে যে সেনা আইনে। কিন্তু এখানে যে মামলাটি, সেই মামলাটি কিন্তু সেনা, এই জিয়াউর রহমান সম্পর্কিত কোনো মামলা নয়, এটি মানবতা বিরোধী অপরাধ যে জুলাই আগস্টের, এবং সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং এই মামলায় এখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যে মোজাফফরকে মাসুদউদ্দিন চৌধুরীর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছিল প্রসিকিউশন, সেই বিষয়টি আছে। পাশাপাশি এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, যে চিফ প্রসিকিউটর কিন্তু বলেছিলেন যে এই মোজাফফরের কিন্তু মাসুদউদ্দিন চৌধুরীর সাথে যেমন যোগাযোগ ছিল, এবং তৎকালীন যে সরকার, আওয়ামী লীগ সরকার, তাদের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে জুলাই আগস্টে যে হত্যাযোগ্য হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তার সাথে মোজাফফরের কোনো সম্পৃক্ততা আছে কিনা, এবং থাকলেও কি ধরনের সম্পৃক্ততা, তিনি কি ভূমিকা পালন করছেন, এই বিষয়গুলো যাচাই বাছাই করা হবে জিজ্ঞাসাবাদে। এবং এর জন্যই কিন্তু মূলত গ্রেপ্তার দেখানো হয়েছে, যেহেতু তারা মোজাফফরের সাথে মাসুদউদ্দিন চৌধুরী যে যার বিচার কাজ চলমান রয়েছে, তার নিয়মিত যোগাযোগ হতো, সেহেতু তাদের মধ্যে কি আলাপ হতো, যেহেতু জুলাইয়ের সময় তাদের যোগাযোগ হয়েছে, কি আলাপ হয়েছে, এই সকল বিষয় কিন্তু এই তদন্তে উঠায় আনা, তদন্ত করে বের করে আনার জন্য কিন্তু এই যেই গ্রেপ্তার দেখানো বা জিজ্ঞাসাবাদের বিষয়টি আনা হয়েছে। এবং আদালত কিন্তু অনুমতি দিয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের, এবং
গ্রেপ্তারও কিন্তু দেখানো হয়েছে। অর্থাৎ এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এখন বলা যায় যে আসামি হয়ে গেলেন মোজাফফর। তিনি যে জিয়াউর রহমানের মামলার বিচারের যে অংশ সেটি কিন্তু চলবে সেনা আইনে, কোর্ট মার্শাল এবং মানবতা বিরোধী অপরাধ জুলাই আগস্টের যে মানবতা বিরোধী সেই মামলা মোটামুটি হবে যে কটি তথ্য দরকার ছিল যে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের অনুমতি মিলেছে, নিশ্চয়ই এরপর ধাপে ধাপে তথ্যগুলো বেরোতে শুরু করবে এবং আপনার মাধ্যমে সেগুলো আমরা জানতে পারবো। সকল মাইনুল মারুফ যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, বলছিলেন। ওদিকে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামাতে ইসলামী দল থেকে বহিষ্কার করলেও এখনই তার সংসদ সদস্য পদ বাতিল হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আজ ইসিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেছেন, কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা মানেই সংশ্লিষ্ট ব্যক্তির সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যাওয়া নয়। জানান, জাতীয় সংসদ থেকে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হলে দুই পক্ষের বক্তব্য শুনে সংবিধান এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে ইসি। উনি যদি দলের থেকে পদত্যাগ করে, বা এখানে আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। তো এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটা আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে। শিরোনামে বলছিলাম, মিয়ানমার হয়ে চীনের সাথে রেল যোগাযোগের পরিকল্পনা এখন বাংলাদেশের। চীন সফর থেকে ফিরে এ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন, নির্দেশনা অনুযায়ী মিয়ানমার সীমান্তের 0 পয়েন্ট ঘুমধুম পর্যন্ত লাইন বসানোর কাজ শুরু করবেন তারা। বাকিটা জানাচ্ছেন মোহন ইসলাম। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় চট্টগ্রামের দোহাজারী থেকে বান্দরবানের গুমদুম সীমান্ত পর্যন্ত রেললাইন সংযোগের প্রকল্প নেওয়া হয়। পরে কক্সবাজার পর্যন্ত রেল সংযোগ হলেও বাকি অংশ বাদ দেওয়া হয়। যদিও গুমদুম সীমান্ত পর্যন্ত রেললাইন বসাতে আগেই সমীক্ষা করেছে রেলওয়ে। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনায় এগুচ্ছে সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর থেকে ফিরে এ বিষয়ে নির্দেশনা দেন। বাংলাদেশের কক্সবাজার থেকে গুমদুম পর্যন্ত যেটি আমরা ওই প্রজেক্ট থেকে আমরা এটা কাটিল করেছিলাম, এটা আবার আমরা এটা ইমপ্লিমেন্ট করব বলে আমরা আশা করছি। পরিকল্পনা অনুযায়ী কক্সবাজার স্টেশন থেকে রেললাইন সংযোগ করা হবে গুমদুম সীমান্ত পর্যন্ত। আমার পেছনের অংশ মায়ানমার, আর এই শূন্যরেখা পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্প ছিল। সেই প্রকল্পটি পরবর্তীতে বাতিল করা হয়, কিন্তু প্রধানমন্ত্রীর চীন সফর পর আবারও নতুন করে আলোর মুখ দেখছে এই রেল সংযোগের প্রকল্পটি। তবে চীনের সাথে সরাসরি রেল যোগাযোগের ক্ষেত্রে বেশ জটিলতা রয়েছে। বিশেষ করে যুদ্ধ চলা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি গুরুত্বপূর্ণ। এর বাইরেও রেল সংশ্লিষ্ট কিছু জটিলতা আছে বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব। ওই পারে মিয়ানমারের দিকে কিন্তু প্রায় 150 থেকে 170 কিলোমিটার দূরে কিন্তু রেল লাইন। তাদের একই সাথে যদি তারা তাদের দিকটা কানেক্ট না করে, তাহলে আমি শুধু এককভাবে আমরা করে কিন্তু আমরা এই বেনিফিটটা আমরা নিতে পারবো না। এর জন্য এটা বাইল্যাটারাল একটা ইস্যু আছে মিয়ানমারের সাথে। কাজে আমরা আশা করছি আমরা এর ব্যাপারে ইতিবাচকভাবে দেখছি এটা করবার জন্য। তো মিয়ানমারের সঙ্গে হয়তো ভবিষ্যতে দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এগোবো। একদিকে স্বৈরাচারী আওয়ামী লীগের সময় করা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচলের চুক্তি বাতিল, অন্যদিকে চীনের সাথে সরাসরি রেল যোগাযোগের পরিকল্পনা। এ নিয়ে ভূরাজনীতির চাল কোন দিকে যায় সেটাও দেখার বিষয়। মোহন ইসলাম, ৭১, গুমদুম সীমান্ত, বান্দরবান। একটা সময় রাত মানেই ছিল যেন বিশ্রাম আর ঘুম, ক্লান্তি মুছে নতুন ভোরের প্রস্তুতি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেই রাত এখন অনেকের কাছে অস্বস্তির। দিন আর রাতের তাপমাত্রার ব্যবধান তো কমছে, তার সরাসরি প্রভাব পড়ছে আবার ঘুমে। ক্লাইমেট সেন্টারের গবেষণা বলছে, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানুষের ঘুমের সময় কমে গেছে। চিকিৎসকরা জানান, দেশে ঘুমের সময় কমে গেছে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা। বাকিটা জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। রাত গভীর হলেও ঘুম আসছে না, এলেও বারবার তা ভেঙে যাচ্ছে। একটু ঘুমের জন্য মানুষ কখনো ওষুধ খাচ্ছে, কখনো বা করছেন নানা কসরত। তারপরও বেশিরভাগ মানুষই বঞ্চিত হয় সুখের ঘুম থেকে।
ক্লাইমেট সেন্ট্রালের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। পৃথিবীর 1338টি শহরের ওপর গবেষণা শেষে প্রতিষ্ঠানটি জানায় বাংলাদেশের মানুষ বছরে 72 থেকে 84 ঘন্টা পর্যন্ত কম ঘুমাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের কারণে দিন ও রাতের তাপমাত্রা প্রায় সমান হয়ে যাচ্ছে, তাই ব্যাঘাত ঘটছে ঘুমের। এই গবেষণায় দেখা যায় বাংলাদেশে সবথেকে বেশি ঘুমের সমস্যার মধ্যে দিয়ে সময় পার করছেন চট্টগ্রাম অঞ্চলের মানুষ। বছরে তাদের 84 ঘন্টা ঘুম কম হয়। এরপরেই আছে খুলনা, সেখানে বছরে 79 ঘন্টা ঘুম হারাচ্ছে মানুষ। তারপরই প্রাণের শহর ঢাকায় বছরে 76 ঘন্টা ঘুম হারাচ্ছে রাজধানীবাসী। প্রায় একই পরিস্থিতি রাজশাহী আর গাজীপুরেও। এই দুই শহরে 76 ও 74 ঘন্টা ঘুম হারিয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার পরিস্থিতিও প্রায় একই। মিরপুরের মানুষের বছরে ঘুম চুরি হচ্ছে 77 ঘন্টা, একই পরিসংখ্যান পল্লবীরও। আর বিভিন্ন কারণে আলোচিত মোহাম্মদপুরের অধিবাসীদের ঘুম হারাচ্ছে 73 ঘন্টা। এই গবেষণায় সামগ্রিক চিত্র উঠে আসেনি বলে মনে করছেন পরিবেশবিদেরা। নিম্ন আয়ের এই মার্জিনাল পিপলদের ক্ষেত্রে এইটি যদি আলাদা করে একটা জরিপ করা হয়, সেটি আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে, কারণ তারা আসলেই রাত্রে ঘুমাতে পারে না। এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যায় এই নিদ্রাহীন দিনগুলো, এবং এটি কখনো কখনো অক্টোবর মাস পর্যন্ত প্রলঙ্গেট হয়, 5-6 মাস পর্যন্ত এটি হয়। তাহলে 180 দিনের বেশি দিনেই এই ধরনের কম বেশি এটি ঘটনা ঘটছে। চিকিৎসকেরা জানান সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা ঘুম কম হয় বাংলাদেশের মানুষের। এর সাথে জলবায়ু পরিবর্তনের কারণে আরও 11% কমে গেছে ঘুমের পরিমাণ। আর ডিপ স্লিপ শব্দটি এখনো অধরা। ধরুন আপনি রাতে ঘুমাতে পারলেন না, সেই ঘুমটা তো আপনার মস্তিষ্কে একটি ঋণের মতো রয়ে গেল। যিনি রাতের বেলা ঘুমাতে পারবেন না, ইমিডিয়েটলি দেখা যায় পরের দিনের কাজগুলোয় তিনি মনোনিবেশ করতে পারছেন না। আদর্শ ঘুম না হবার কারণে নাগরিকদের শরীরে অসুস্থতাও বাড়ছে বলে মত চিকিৎসকদের। আমি যদি সারা রাত 7 থেকে 8 ঘন্টাও লাইট স্লিপ নেই, আমার কিন্তু সেই ঘুমের যেই উপকারিতাগুলো এর আগে আমি বললাম সেগুলো কিন্তু পাবো না। সেই বিষয়টা যদি আমাকে পেতে হয়, তাহলে আমাকে কোর্স স্লিপ হতে হবে অন্তত 4 ঘন্টা, এবং এই কোর্স স্লিপের জন্য আমাকে কিন্তু পরিবেশটা মেনটেন করতে হবে। আর ঘুম কম হওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি বলে জানান চিকিৎসকেরা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বাড়ছে নদ-নদীর পানি। এতে নদী তীরে অনেক এলাকা তলিয়ে গেছে। তবে তিস্তার পানি এখনো বিপদসীমার নিচেই রয়েছে। পাহাড়ি ঢলে মঙ্গলবার লালমনিরহাটে তিস্তার নদী বিপদসীমার কাছাকাছি পৌঁছলে বুধবার কমে বিপদসীমার উন্নতি হয়েছে। এতে পরিস্থিতি উন্নতি হলেও অনেক এলাকায় আবার ভাঙনও দেখা দিয়েছে। গাইবান্ধাতেও বেড়েছে ভাঙনের মাত্রা। ক্ষতিগ্রস্ত এলাকায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রশাসন। ভাঙন ঠেকাতে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি নেমে গেলেও রাস্তাঘাট, ঘরবাড়ি এবং আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।